গুম খুনের সঙ্গে যুক্ত, যারা ধরেন সেনাবাহিনীর সম্মানটাকে যারা ক্ষতিগ্রস্ত করছে, এই ব্যাচটাকে যদি আপনি সরাই দিতে পারেন, এদেরকে যদি আপনি রিমুভ করতে পারেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানটাই কিন্তু, মানবতা বিরোধী অপরাধ করেছেন, ইউনিফর্ম পরে ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, নিজের শপথ ভঙ্গ করেছেন, নিজের ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য, নিজের ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য যারা বেইমানি করেছেন নিজের দেশের সাথে, নিজের ইউনিফর্মের সাথে, নিজের শপথের সাথে, তারা প্রত্যেকে কিন্তু নানাভাবে কিন্তু ধ্বংস হয়ে গেছে। পরিবার পরিজন সহ ধ্বংস হয়ে গেছে। এমনও নজির আছে। তো আমার মনে হয় যে এখন যারা আ আবারও চেষ্টা করছেন অপরাধীদেরকে রক্ষা করার জন্য, অপরাধীদের পাশে দাঁড়ানোর জন্য, ব্রাদার ইন আ আর্মস এরকম টার্ম এনে তাদের প্রতি সহানুভূতি তৈরি করার জন্য, তাদের অপরাধীদেরকে অপরাধ লঘু প্রমাণ করার জন্য, তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে এক ধরনের ক্যামোফ্লেজ সৃষ্টি করার জন্য আশা করি তারা সতর্ক হবেন। বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনার বাহিনী যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে, সেই মানে কি বলবো, বেঈমান জেনারেল মইনু আহমেদের হাত ধরে এই ২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত যেভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতি পদে, পদে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, প্রতি পদে, পদে বেস্ট অফিসারদেরকে বাদ দেয়া হয়েছে, সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে কারো, কারো প্রেসক্রিপশনে, সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনারা জানেন যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, সেখানে আমরা আমাদের ৫৭ জন অফিসারকে হারিয়েছি। এর পরবর্তীতে এর প্রতিবাদ করে আরো প্রায় ১৯০ জনের মতো যোগ্য অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তো এই সবকিছুর আমরা প্রতিকার চাই, বিচার চাই। সেনাবাহিনী যেসব অফিসারদেরকে বঞ্চিত করেছে, চাকরিচ্যুত করেছে, আমরা চাই খুব দ্রুতই তাদেরকে আবার পুনর্বহাল করা হবে, তাদেরকে যথাযোগ্য মর্যাদায় ফিরিয়ে দেওয়া হবে। তাদের যে মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই মর্যাদা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত আপনার বাংলাদেশ আর্মি ডিপিএম এর নামে, ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে, প্রতিটা প্রজেক্টে আপনার ১০ থেকে ১৫% পর্যন্ত কমিশন খায়। এটা কি জেনারেল ওয়াকার জানেন না ভাই? এর আগে যারা খাইছে ইঞ্জিনিয়ার্সে আপনার প্রতিটা প্রজেক্টের এগেনস্টে, যে সমস্ত কনস্ট্রাকশন প্রজেক্টের আপনার ১০ থেকে ১৫% পর্যন্ত অথরাইজড কমিশন খাচ্ছে বা এটা ব্যবসা খেতে বসছে, এটা কি মানে বর্তমান সেনাপ্রধান জানেন না? তো এতে কি ইজ্জত যাচ্ছে না ভাই? তাই তো, তাই তো। তো এখন দেখা যাক, আমার মনে হয় যে আজকের এই আলোচনায় আপনার যে স্টেটমেন্ট বা আপনি যা বললেন, আপনার জীবনের গল্প, জীবনের রিয়েল লাইফ স্টোরি, এটা নিশ্চয়ই আমাদের সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন তারা তো বটেই, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সৈনিক সবাই ভাই, দেখবেন, জানবেন। এটা তাদের মনের মধ্যে, অর্থাৎ ২০০৯ এর পরে এই পরিমাণ একটা হলোকাস্ট তৈরি করে রাখা হয়েছে, কেউ আসলে সাহসও করে না যে যোগাযোগ করার, বা কেউ সাহস করে না মুখ ফুটে কোনো কিছু বলার। তো আলটিমেটলি এটা শেষ কোন জায়গায় সেটা আল্লাহ পাকই ভালো জানেন। না নিশ্চয়ই, ধরেন হাসিনার মতো একটা মানে কি বলবো, একটা দুর্বৃত্ত যেভাবে পালিয়েছে, এটা বোঝা যায় যে আল্লাহর রহমত আছে আমাদের এই বাঙালি জাতির উপরে। এবং এই ১৪০০ ছাত্র জনতার যে আত্মত্যাগ বা প্রকান্ত বলা হয় যে ২০০০, ধরেন আনফরচুনেটলি আমরা এই পরিমাণ জীবন দান করে, জীবন উৎসর্গ করে হাসিনাকে বিতাড়নের পরেও আমরা কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই স্পিরিটটা ধারণ করতে পারে নাই। আনফরচুনেটলি আমরা কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে যাচ্ছি, কিন্তু আবার একটা জটিলতার মধ্যে পড়ছি। আমরা যাদের উপরে আস্থা রেখেছিলাম তারাই সেই আস্থা ভঙ্গ করছেন, বা তারা অযোগ্যতার কারণে, নিজস্ব ব্যক্তিগত ইনক্যাপাবিলিটির জন্য তারা কিছুই করতে পারেন নাই। নিশ্চয়ই একটা আমরা সুফল, আমরা নিশ্চয়ই এর মধ্য থেকেই বের হয়ে আসবে। এবং আপনার সাথে যে ৫ জন, আমরা চাই যে আজকে এটাকে আমরা সিরিজ হিসেবে নিতে চাই। আজকে হচ্ছে ইন 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 ইউনিফর্ম ইন প্রিজন এই সিরিজের ১ নাম্বার পর্ব, এবং এর বাইরেও যদি কেউ থাকেন, এই ৫ জনের বাইরে, তারাও নিশ্চয়ই এখানে আসবেন। আমরা জানতে ধন্যবাদ চাই। ভাই। জি। আপনি আমাদের এই বিপ্লবের, অর্থাৎ এই পিলখানা ঘটনার প্রথম বিপ্লবী সাংবাদিক হিসেবে আমি যেমন ব্যক্তিগতভাবে কনক ভাইকে চিনি, এরপরে ধরেন ইলিয়াস বা অন্যান্য যাদের কথা বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে এই ২০০৯ এর পিলখানা ঘটনার পর প্রথম যার নাম শুনেছি সেটা হচ্ছে আপনার নাম। তো অবশ্যই আপনার এই মানে সংগ্রামের সঙ্গে যুক্ত থাকবে, আমি নিজেও সম্মানিত। না ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। রেজা ভাই ধন্যবাদ। এবং আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে তার আগের মর্যাদা ফিরিয়ে নিয়ে যাওয়া। যতটুকু ব্যাড এলিমেন্টস আছে এদেরকে দূর করা এট এনি কস্ট। এবং সেই চেষ্টা চলতেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আবারও নিকট ভবিষ্যতে আবার কথা বলব। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনে নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মেজর রেজাউল করিম তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আল্লাহর মাইরে কিন্তু আওয়াজ নাই। আচ্ছা। তো এরপরে আপনাদেরকে নিয়ে গেল কোথায় জিজ্ঞাসাবাদের জন্য? জেআইসি থেকে? ভাই 7 দিন পরে এক্স্যাক্টলি আমাকে যখন কর্নেল সালের রুমে নিয়ে যাওয়া হয়, চোখ খোলা হয়, তখন আমার সামনে কর্নেল সালেকে বসা দেখি এবং কর্নেল সালে আর হচ্ছে তৎকালীন পররাষ্ট্র সচিব ছিল মিজারুল কায়েস, তার ছোট ভাই ইমরুল কায়েস, ব্রিগেডিয়ার ইমরুল কায়েস। আপনি এখনো পর্যন্ত গুগলে যদি ছবি সার্চ করেন যে এই ইমরুল কায়েস বিডিআর গেটের সামনে যখন কর্নেল হাকিম মানে ব্রিগেডিয়ার হাকিম তার এপিসি আটকে রেখে পালিয়ে যান, তার সামনে ইমরুল কায়েস দাঁড়িয়ে আছে, কোনোভাবে তারা ঢুকতে দেয়নি। এবং এই ইমরুল কায়েস এবং কর্নেল সালে তৎকালীন এমপি এমিলি, আজম, নানক, তাপস এবং যুবলীগের বেশ কিছু লোকজন সহ সাদা পতাকা সহ প্রথম আর্মি দাঁড়িয়ে আছে নপুংসকের মতো, সাদা পতাকা নিয়ে তারা পিলখানার মধ্যে ঢোকে। এই ইমরুল কায়েস এবং আপনার কর্নেল সালে এই দুইজনকে দেখি এবং খুব হাস্যোজ্জ্বল ভাবে তারা বলে, দেখো একটা জিনিস মানে এসছে, এই জিনিসটা, এই ঘটনাটা এসছে আসলে ডিবি এবং র্যাবের থেকে। ডিবির ডিসি মনিরুল এবং র্যাবের জিয়া এই জিনিসটা নিয়ে এসছে যে তোমরা 5 জন মিলে একটা বোমা হামলা করেছো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কনক ভাই, আমি প্রথমেই বলি যে স্যার, এর চাইতে বেইজ্জতির আর কোনো কিছু হতে পারে না যে আপনার 5 জন কমান্ডো মিলে একটা লোকের উপরে আক্রমণ করেছে, যে একটা সামান্য কিছুও কেউ আহত হয়নি। আর মানে ব্যারিস্টার তাপসকে মারতে একটা গুলিই এনা, একটা পিস্তলের গুলিই এনা, আর সেখানে 5 জন কমান্ডো মিলে একটা বোমা হামলা করেছে, সেখানে কেউ আহত হয়নি। এর চাইতে স্যার বেটার আমাদেরকে আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে পেঁচান, সেটাতে অন্তত 23-24 জন মারা গেছে, এতে ইজ্জতটা বাঁচবে। কারণ এখানে 5 জন কমান্ডের মধ্যে ভাই আমি টপ করে আমি আমেরিকার থেকে কোর্স করা, মানে হেলাল স্যার অর্থাৎ আমাদের সিনিয়র যিনি হেলাল স্যার ছিলেন, উনিও টপ করে, উনি চায়নার থেকে কোর্স করা, রাজীব নেপাল থেকে কোর্স করা, ফুয়াদ ইউকে থেকে কোর্স করা, সবাই টপ করা এবং সবাই বাইরে থেকে কোর্স করা এবং সবাই ব্রিলিয়ান্ট অফিসার। মানে আমি মাফ চাচ্ছি যে আমি ব্রিলিয়ান্ট অফিসার বলছি, কিন্তু জিনিসটা হচ্ছে প্রফেশনালি আমরা ডাম্প ছিলাম না ভাই। রাইট। তো সবচাইতে বড় ব্যাপারটা যে মানে এত সিম্পল এবং আমার কিন্তু পিস্তলের লাইসেন্স ভাই সেই 2006 সাল থেকে। তো ব্যারিস্টার তাপসকে মারতে বোমা হামলার প্রয়োজন হয় না, ব্যারিস্টার তাপসকে মারতে পিস্তলে একটা গুলিয়ে না। মানে আমার কি দায় ঠেকা পড়ছে যে আমি ব্যারিস্টার তাপসকে মারতে যাব? তো এটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায় তখন, যে আপনার তারা বলে যে হ্যাঁ তোমরা এটা করছো, তাদের কাছে প্রমাণ আছে। তখন আমার প্রথম কোশ্চেন যে ঠিক আছে স্যার, কোন একটা কিছু করলে আপনি প্রমাণ করেন যে সোর্স অফ এক্সপ্লোসিভ লাগবে বা আপনার এটা আমরা কোত্থেকে পেয়েছি, কিভাবে করেছি, সবকিছু লাগবে, আপনি প্রমাণ করেন। তো এরপরে শুরু হয় আমাদেরকে মেস বি তে পাঠিয়ে দেওয়া হয়। জেআইসির পাশে হচ্ছে অফিসার্স মেস বি, এটা হচ্ছে ডিজিএফআই অফিসের পিছনে উত্তর দক্ষিণ দিকে। তো মানে মেস বি তে আমাদেরকে প্রতিটা রুমে বাইরের থেকে তালা মেরে রাখা হয়, আমাদেরকে একটা ফ্লোর এবং পুরো মেসটাকে চারদিক দিয়ে ঘিরে রাখা হয়। এবং তখন প্রথম আপনার ইমামুল হুদা, ব্রিগেডিয়ার ইমামুল হুদাকে তদন্তকারী মানে সভাপতি, তদন্তকারী অফিসারদের একটা কোড অফ ইনকোয়ারি গঠিত হয়, তার তদন্তকারী বোর্ডের সভাপতি নিয়োগ করা হয় এবং তিনি বলেন যে এরা এত ডেঞ্জারাস অফিসার যে কোনো সময় সবকিছু ভেঙে পালা যেতে পারে, তো এদেরকে খুব ইয়েতে সিকিউর অবস্থায় রাখতে এবং রুমে রুমে তালা মেরে রাখা হয়। কোনো প্রকার কোনো ফোন ছিল না, কোনো যোগাযোগের ইয়ে ছিল না, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার পরিবারও জানে না। এবং দুঃখের কথা কি বলবো কনক ভাই, যে আমাকে যখন 7 দিন পরে চোখ খোলে, তার একদিন পরে আমার দুধ খাওয়া বাচ্চা তাকে আমার বাবা মার কাছে রেখে আমার বউকে পর্যন্ত তুলে আনা হয়। তো তখন বাংলাদেশ আর্মির ইজ্জত যায় নাই। তখন বাংলাদেশ আর্মির চিফ ছিলেন জেনারেল মবিন, তার ইজ্জত জানায় বা বাংলাদেশ আর্মির ইজ্জত জানায় যে আমার ওয়াইফকে তুলে নিয়ে এসছে ডিজিএফআই এবং 2 দিন রেখে দিয়েছে ডিজিএফআই অফিসে। আমার আব্বাও নেভি অফিসার ছিলেন ভাই, এবং আমার আব্বা তখন সরাসরি ডিজিএফআই চিফের সঙ্গে কথা বলেন। তখন ডিজিএফআই চিফ ছিলেন সাইফুল আবেদিন সাহেব, যিনি এখন এই মানে লাস্ট যে মানে চার্জশিট হয়েছে তাদের অন্তর্ভুক্ত। তো এরপরে মানে আমার আব্বা যখন সাইফুল আবেদিনের সঙ্গে কথা বলতে না পারেন, তখন যে
আর্মি চিফের সঙ্গে দেখা করতে চান, আর্মি চিফ দেখা করতে চান, নেভি চিফের সঙ্গে দেখা করেন, নেভি চিফ দেখা করার পরে তারপরে নেভি চিফ আর্মি চিফকে রিকোয়েস্ট করার পরে যে আমার ওয়াইফকে ছাড়ে। দিস ইজ দ্য ফ্যাক্ট ভাই। হেলাল স্যারের ওয়াইফকে পর্যন্ত নিয়ে আসে। তো তখন আমাদের পরিবার সব শুদ্ধ নিয়ে আসে, কিন্তু তখন যে কোনো ইজ্জতের ব্যাপার ছিল না। বলা মাত্রই আমাদের সবাইকে এনে হাজির করে। আমার সারা বাংলাদেশে, আমি যেহেতু র্যাবে চাকরি করেছি ভাই, আমার সারা বাংলাদেশের সকল ব্যাংকের সকল অ্যাকাউন্ট চেক করে। আমার গাড়ি কে কিনে দিয়েছে, আমি কত টাকা দিয়েছি, আমার আব্বা কত টাকা দিয়ে, এভরিথিং। কোনো না কোনোভাবে কোনো না কোনো দুর্নীতির কোনো কিছু বের করা গেলে মানে বের করার জন্য তারা হন্যে হয়ে লাগে। তখন কিন্তু বাংলাদেশ আর্মির ইজ্জতে লাগেনি। আর ব্রাদার এট আর্মস বলছেন ভাই যে তখন কেউ সাহস পর্যন্ত পায়নি যে আমাদের পক্ষে কিছু বলার। তো মেস বিতে আপনারা কতদিন ছিলেন বা সেখানে আপনারা কি করলেন? ওকে। কি করলো আপনাদেরকে? মেস বিতে ভাই আমরা মানে প্রথম যে তদন্ত বোর্ড সেটা 6 মাস মতো চলে। আমাদের মধ্যে ক্যাপ্টেন সুবাইল যে ছিল, ক্যাপ্টেন সুবাইল অলমোস্ট বিয়ের কথাবার্তা ছিল। তো 6 মাসের মধ্যে কিছুই বের করতে পারেনি। অর্থাৎ প্রথম তদন্ত বোর্ডের মানে সভাপতি ছিল হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, এবং কাকতালীয়ভাবে সে আমার ক্যাডেট কলেজেরই বড় ভাই। তো আপনার লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা, লেফটেন্যান্ট কর্নেল সাহাব, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, তো এরা ছিল হচ্ছে প্রথম তদন্ত বোর্ডের সদস্য, এবং তারা 6 মাস পরে সম্পূর্ণভাবে জানায় যে আমাদের সঙ্গে ওই ঘটনার কোন রকম কোন সম্পর্ক পাওয়া যায়নি। এবং তারপরে তারা আমাদেরকে ফরমালি এটা জানায় যে না, এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি। পরে সুবাইলকে ছুটি দেয়, যে বিয়ে করার অনুমতি দেয়। আমরা সবাই কিন্তু তার বিয়েতে যাই। এরপরে আপনার কিন্তু মেসবিট থেকে আমাদেরকে যেহেতু দেখায় হচ্ছে লগ এরিয়াতে অ্যাটাচড, যেটা কিছুদিন আগে আপনি হয়তোবা দেখেছেন জেনারেল হাকিম আপনার মানে এজি, উনি এই বর্তমানে 15 জন সেনা কর্মকর্তাকে অ্যাটাচ করতে হবে, মুভ অর্ডার দিতে হবে, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তো ওরকম আমাদেরকে অ্যাটাচ দেখায় লগ এরিয়াতে, লজিস্টিক এরিয়া যেটা। তো লগ এরিয়াতে অ্যাটাচ দেখিয়ে উনি আপনার আমাদেরকে ছুটি দেন, যে ঠিক আছে ছুটি দিয়ে আমরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলির সঙ্গে দেখা করি এক্স্যাক্টলি 7 মাস পরে। এরপরে অল অন এ সাডেন সুবাইলের বিয়ে শেষ, তারপরে এগেইন আমাদেরকে গুম করা হয়। মানে ওইখান থেকে বলা হয় যে ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়, সুবিধা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এআইসি তে, আর্মি ইন্টারোগেশন সেল, যেখানে বেসিক্যালি শত্রু দেশের যে কোনো এজেন্ট বা শত্রু দেশের কাউকে রাখার কথা। তো মানে এই এআইসি তে যখন পাঠিয়ে দেওয়া হয়, তখন আমাদেরকে আপনার ওইখানে প্রায় 27 দিন মতো এআইসি তে রাখে। এটা এবং এটা এটা আরেকটা আয়োজন ঘটে। না, এটা ক্যাপ্টেন সুবাইলের বিয়ের কতদিন পরে? মানে আপনাদেরকে একবার বলল যে অভিযোগ নাই, আপনাদেরকে লগ এরিয়ায় অ্যাটাচ করে আপনার বিয়ে তো অ্যাটেন্ড করলেন 7 মাস পরে। তার কতদিন পরে আবার এআইসি তে পাঠালো? এক্স্যাক্টলি 2 সপ্তাহ পরে ভাই। আচ্ছা। 2 সপ্তাহ। আমরা এক্স্যাক্টলি 2 সপ্তাহ মতো আমাদেরকে বলেছিল ঠিক আছে, আমরা পুরো প্রক্রিয়াটা স্বাভাবিক করার চেষ্টা করছি। আমরা সব জায়গায় কথা বলছি। কারণ তোমাদের এগেইনস্ট এ কোন প্রকার কোন প্রমাণ পাওয়া যায়নি বা তোমাদের সংশ্লিষ্টতাও পাওয়া যায়নি। তো আমরা সব জায়গায় কথা বলে তোমাদের নরমাল প্রত্যেকের ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা এক্স্যাক্টলি 2 সপ্তাহ ছিল। অল অন এ সাডেন 2 সপ্তাহ পর আমাদেরকে জানানো হয় জেনারেল তারেক সিদ্দিকী স্পেসিফিক্যালি অর্ডার দিয়েছেন তাদেরকে। ইন দ্য মিন টাইম আমি একটা মজার কথা বলতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে যে আপনার 24 লং কোর্সের এখন বর্তমানে যে খুনি জিয়া, সে আমাদের ওইখানে আসে হচ্ছে আমেরিকান বার্গার, যে একদম ফুল খাবার দাবার নিয়ে উনি আসেন, এবং উনি আমাদেরকে একটা প্রস্তাব দেন যে দেখ তোরা তো আসলে কমান্ডোরা খুব বেশি কনভার্সেন্ট ছিল, মানে একসঙ্গে থাকে সবসময় জঙ্গলে, একসঙ্গে অপারেশন করে বা খাওয়া দাওয়া করে, এই জন্য মানে বলে যে তুই তোকারি করে আর কি। তো জিয়া স্যার এসে বলে দেখ তোদের জন্য তো আসলে খুব খারাপ লাগে, তো আমি জিটির সঙ্গে কথা বলছি, জিটি মানে হচ্ছে জেনারেল তারেক। তো জিটির সঙ্গে কথা বলছি, তো উনি বলছে যে তোরা যদি এক্স্যাক্টলি এরকম একটা স্টেটমেন্ট দিস যে তোরা আসলে মানে তারেক জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা মোতাবেক তোরা এই কাজটা আইএস এর সহযোগিতায় করছিস, তাহলে তোদেরকে কানাডাতে মানে অ্যাসাইলাম দেওয়া হবে এবং কানাডাতে
তোদেরকে ভালো চাকরি এবং পুরো পরিবার সহ সবকিছু দেওয়া হবে। এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে এই জিয়াকে, অর্থাৎ জিয়া যে এই মাত্রায় ম্যানিয়াক হতে পারে, আমি আসলে জিয়া বলছি, কিন্তু আসলে এইভাবে মানে এই লোকটা মানুষের পর্যায়ে পড়ে না। আপনার মানে কমান্ডো ব্যাটালিয়নে আমরা একসঙ্গে চাকরি করেছি। সবচেয়ে মজার ব্যাপার, এখন যিনি মানে ম্যাডাম খালেদা জিয়ার যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন, যে কর্নেল তৌহিদ স্যার, তো কর্নেল তৌহিদ আমাদের সিও ছিলেন। তো জিয়া স্যার আমাদের আসলে পুরো জাহানাবাদ ক্যান্টনমেন্ট মানে সিলেট ক্যান্টনমেন্টের মানে কোন ব্যাটালিয়নে গরু লাগবে, তো এই গরু কেনা অফিসার হিসেবে উনি নিয়োজিত ছিলেন। অর্থাৎ সে গরু কেনাতে খুব এক্সপার্ট ছিল, যে উনি খুব দেখে দেখে, অর্থাৎ গরুর নিচে দেখে বুঝতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে, মানে একটু ভালগার হচ্ছে যে এই গরুর বিচি একটু বড়, অর্থাৎ এই গরুর মাংস খেতে মজা। তো এক্স্যাক্টলি এই ব্যাপারে উনি এত এক্সপার্ট ছিলেন এবং ক্যান্টিন চালাতেন উনি। তো উনার দ্বারা পড়াশোনা বা উনার দ্বারা কোনো অপারেশন প্ল্যান করা বা উনার দ্বারা কোনো স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো বা আর্মির কোনো ব্যাপার উনার মাথার মধ্যে যেত না। উনাকে সবাই হাফ প্যান্ট বলেই রাখতো। অর্থাৎ জিএল কমিশন মানে জিএল থেকে, অর্থাৎ সৈনিক থেকে কমিশন প্রাপ্ত, এইভাবেই উনাকে ট্রিট করতো। বাট আল্লাহ পাক যাকে সম্মান দেন, উনি উনার মানে ইয়েটা মানে এই পিলখানা ঘটনার পরে র‍্যাব 2 থেকে উনি ৪১ জন বিডিআরের সৈনিক, জেনারেল তারেকের সঙ্গে যোগাযোগ করে উনি ৪১ জন বিডিআর সৈনিক যারা সরাসরি সাক্ষী দিয়েছে যে তাপস আজম নানক জড়িত, এই ৪১ জন বিডিআর সৈনিককে উনি নিজে খুন করেন এবং এটা সাক্ষী পর্যন্ত আছে। ঠিক আছে ভাই? তো এখন আপনার যখন জিয়া স্যার এই প্রস্তাবটা দেন, তখন ওই আমেরিকান বার্গারের প্যাকেটটা পুরোপুরি তার মুখে ছুঁড়ে মারি। আমি ছিলাম, হেলাল স্যার ছিল, রাজীবও ছিল। তার মুখে ছুঁড়ে মারি যে আপনি আমাদের ভাইয়ের রক্তের উপরে আপনি বেইমানি করতে আসছেন, আপনার সঙ্গে কোনো প্রকার কোনো কথাই নেই। পরে উনি চলে যান এবং তারপরে আমাদেরকে এআইসি তে পাঠা দেওয়া হয়। অর্থাৎ এটা আরেকটা আয়নাঘর। মানে বাংলাদেশ তো আসলে অনেক প্রকার আপনার জেআইসি, টিএফআই, তারপরে এআইসি, এরপরেও আরো মানে ডিবির এখানে অনেক আয়নাঘর ছিল। এই আয়নাঘরের মধ্যে সবচাইতে আর্মি ইন্টারোগেশন সেলটা হচ্ছে সবচাইতে জঘন্যতম আয়নাঘর, যেটাতে আপনার টর্চারের মাত্রাটা অস্বাভাবিক মাত্রা থাকে। এবং আরো একটা মজার ব্যাপার, যে আমি যখন কমান্ডো কোর্স করি তখন জিয়া স্যারও আপনার এসডব্লিউ স্পেশাল ওয়ারফেয়ার উইং এ ছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইখানে আমাকেও গ্যাগ করা হয়, অর্থাৎ পা হাত সবকিছু পিছনে বেঁধে দাড়িপাল্লার মতো ঝুলায় রাখা হয়। তো এটা আসলে সাধারণত কমান্ডোতেই করে। তো এই আইডিয়াটা এআইসি পাওয়া মানে হচ্ছে এটা। এখানে আরো অনেকেই ছিলেন, আপনি হয়তোবা তাদের কারোর সঙ্গে কথাও বলেন। তো জিনিসটা হচ্ছে এর মধ্যে একজন মারাও গেছে। তো আল্টিমেটলি সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে যে আমার এই সেনাবাহিনীর অফিসাররা যখন আমাকে এত নির্মমভাবে অত্যাচার করতে পারে, ধরেন আমার লিগামেন্ট ছেঁড়া ছিল, আমার ২ পা ২ দিক থেকে ভেঙে দেয়। তো আমার পা এখন পার্মানেন্টলি ড্যামেজড। আমি নরমালি ভাঁজ করে কোথাও বসতেই পারি না। তো এ এই এই কষ্টটা আসলে খুব কম ছিল। ধরেন তখন মানে এ একটাই খালি ফিল হইতো যে আমি আসলে কার জন্য কথা বললাম? আমি কার জন্য ফিল করলাম? এই কষ্টটাই সবচেয়ে বড় কষ্ট ছিল। তো এটা আসলে আব মানে বলার অপেক্ষা রাখে না। এর আগে আমরা মানে আমি দেখেছি যে অস্ত্র হারিয়েছে, তাকে এআইসি তে নিয়ে গেছে। অ্যামুনিশন হারিয়েছে, হাজার, হাজার রাউন্ড অ্যামুনিশন হারিয়েছে, তাকে এআইসি তে নিয়ে গেছে। তারপরে আপনার কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ইন্টারন্যাশনাল সন্ত্রাসী সংগঠন, তাদের সঙ্গে মানে যোগাযোগ আছে, তাকে এআইসি তে নিয়ে গেছে। কিন্তু কোনদিনও আজ পর্যন্ত এটা দেখিনি যে আসলে নিজেদের ব্রাদার এট আর্মস এর জন্য কথা বলার কারণে কাউকে এআইসি তে নিয়ে গেছে। এআইসি তে কি তারা কি জিজ্ঞাসাবাদ করলো আপনাদেরকে? আমাদের সেই স্বীকারোক্তি। এআইসি তে সবচেয়ে বড় জিনিসটা ছিল হচ্ছে ভাই, আমাদেরকে শুধুমাত্র সাদা কাগজে আঙ্গুলে টিপসই দেয়া এবং
সমস্ত নির্যাতনই ছিল হচ্ছে পরিবার কেন্দ্রিক। আমাদের উপরে নির্যাতন করেছে। যেমন আমার সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল যে আমি প্রতিটা মুহূর্তে আপনার আমার আশেপাশের রুম থেকে মানে আমার সহকর্মীর চিৎকারের আওয়াজটা পেতাম। এর চাইতে বড় কষ্টের কারণ আর হতে পারে না। তাদের মেইন ইয়েটাই ছিল হচ্ছে ঠিক আছে, তোমাদেরকে এটা বলতে হবে যে তোমরা এটা করছো, অর এলস তোমরা কোনোভাবে এখান থেকে জীবিত ফেরত যেতে পারবে না। এখন বলার তো কোনো স্কোপই নেই যে কিভাবে বলবো, অন্তত গল্পটা তো জানতে হবে যে না ঠিক আছে এইভাবে বলি, এইভাবে বললে পার পেয়ে যাব। কিন্তু গল্পটা যদি জানতাম তাও বলতে পারতাম। গল্প বলারও কোনো স্কোপ ছিল না। শুধুমাত্র হ্যাঁ ঠিক আছে আমি আপনার তাদের কাছে তারা আমাকে দোষী সাব্যস্ত করতে চায়, অন্তত আমার পরিবার পরিজন সেফ থাকবে, কি করতে হবে আমাকে, যে এই ফিলিংসটা মানে এর চাইতে আসলে নিকৃষ্ট ফিলিংস আর কোনো কিছু হতে পারে না। অসহায় ফিলিংস আল্লাহ পাক ভালো জানেন যে প্রতিটা মুহূর্তে তখন আমার মার চেহারাটা ভেসে উঠছে যে আমার মা কিভাবে কান্নাকাটি করছে, বা আমার বাবা কি মনে করছে, বা আমার মানে আমি কিভাবে মানে এই জিনিসটা বিয়ার করব। সবচেয়ে বড় জিনিসটা ছিল হচ্ছে তাদের একটাই মাত্র ইয়ে যে হ্যাঁ তোমরা এই বোমা হামলাটা করছো, তোমরা মানে এইভাবে এইভাবে মানে গেছো, কিন্তু কোনোটার সঙ্গে মিল নেই। আমি কিভাবে মিলাবো একটাকে আরেকটার সঙ্গে। তো আলটিমেটলি এআইসি তে সবচেয়ে বড় প্রেশারটাই ছিল যে যেমন আমি আপনাকে বলতে পারি কনক ভাই যে সুবাইলকে তার ওয়াইফের ভিডিও দেখানো হয়েছে যে তোমার ওয়াইফ এখন এখান থেকে যাচ্ছে, এবং মানে তুমি বলো তুমি এইখানে আঙ্গুলের ছাপ দিবা কিনা। সবচেয়ে বড় ইস্যু এটা। তখন বাংলাদেশ আর্মির ইজ্জত যায়নি। এরপরে আপনার এরপরে আপনার এআইসি থেকে সবাই যখন আঙ্গুলের ছাপটা দিয়ে দেয় যে না ঠিক আছে সাদা কাগজে আঙ্গুলের ছাপ, সাদা কাগজে আঙ্গুলের ছাপ দিয়ে দেয় এবং 5 আঙ্গুলের ছাপই নেয়। আপনি দেখেন জাস্ট এইভাবে করে 5 আঙ্গুলের ছাপ নেয় এইভাবে যে হ্যাঁ ঠিক আছে 5টা আঙ্গুলের ছাপ তারা নিতে পেরেছে, দ্যাটস অল। এরপরে আপনার বলে ঠিক আছে তোমাদেরকে একটা গল্পের ইয়ে দেওয়া হলো যে এই অনুযায়ী তোমরা এটা করছো। কিন্তু তখনও পর্যন্ত আমরা মানসিকভাবে ধাতস্থ না কিভাবে সম্ভব এটা। 27 দিন পরে আমাদেরকে আনা হয় হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের পাশে একটা পরিত্যক্ত, একদমই পরিত্যক্ত একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিং এ ঠিক একইভাবে প্রতিটা রুমে তালা মারা এবং চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়। এখানে যখন নিয়ে আসা হয় তারপরের দিন দেখলাম যে আবার একটা কোড অফ ইনকোয়ারি